रेल लगा 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 वेलकी লাগা বস ইজ ব্যাক সুকাঙ্গানে হিসালা একটা সরকার স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটাই আমরা দেখছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে। দেখেন এই বাংলাদেশটা তো আমরা চাই, ডাবল অ্যাকশন শুরু হয়েছে। এবার মোদিকে উচিত জবাব দিয়েছেন, ভারত কখনো সম্মানিত হবে না। 48 ঘন্টায় ঐতিহাসিক 7টি অর্জন বিশ্লেষণ করবো দর্শক। বাস্তব কথাটা হচ্ছে যে সবাই অবাক, 48 ঘন্টা যে অর্জন করেছে অনেক ক্ষেত্রে 48 বছরেও সেটা পারে না। এতটাই বড় বড় অর্জন হয়েছে, এটা মানুষের কল্পনাতেও ছিল না। যাক, শেষ পর্যন্ত ইউনূস সাহেব কিন্তু ছক্কা মারছেন। কিভাবে? আমি তো অবাক। কৌশলগতভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, ইউনূস সাহেব আজকে সত্যি একটা ছক্কা মেরে দিল আর কি। ওই যে আমরাই খেলবো, আমরা আর গ্যালারিতে বসে হাততালি দিব না, তার মানে কি আমরা এখন কোনো ছোট দেশ না। শহীদ জিয়া রহমানকে খুঁজে পাই ডক্টর ইউনূস স্যারের মধ্যে। র এবং বিএনপির বেঈমানরা যখন টের পেল যে জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না, তখন তারা জিয়া রহমানকে কেটে ফেলে দিল। জনগণ জিয়া রহমানকে মানে নাই, কারা করছে? ওয়াকা করছে। কারা করছে? নিরাপত্তার নামে ভারতীয় কুত্তার বাচ্চারা করছে। কারা করছে? হাসিনা করছে। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলার এক কুলাঙ্গার, যেই কুলাঙ্গার নাকি গতদিন শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাকে বাংলাদেশের খেলা থেকে কে বাদ দিল আর কে রাখলো সেটা বিষয় নয়। এই বাংলার গাদ্দার খুনি যেন বাংলার মাটিতে পা না রাখতে পারে, এই শপথ নিয়েছে বাংলার তরুণ সমাজ। প্রিয় দর্শক, আজকের অনুসন্ধানে আমরা দেখব খাগড়াছড়ির এই অস্থিরতার নেপথ্যের আসল চিত্র। কারণ তথ্য বলছে গল্পটা যতটাই না সরল ভাবছেন আপনি। হাজারো ছাত্র জনতাকে গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় দেয়া দেশটি এবারের পূজা উৎসবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখ ব্যবহার করে বানিয়েছে অসুরের মূর্তি। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছে এই তালিকায়। হিন্দুদের পুরাণ অনুযায়ী অসুরদের অত্যাচারে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোক ছেড়ে পালিয়েছিলেন। হিন্দুরা বিশ্বাস করে যুগে যুগে অশুভ শক্তিকে বিনাশ করতে এভাবে প্রতি বছর পৃথিবীতে আসেন তাদের দেবী। তবে কি ইউনূস শেহবাজদের নেতৃত্ব ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক দেখে ভয় পাচ্ছে ভারত? এবারের পূজায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মণ্ডপের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। কারণ সেখানে মহিষাসুরের রূপে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের এই বছরের থিম দহনের অংশ হিসেবে এটি তৈরি করেছে। তাদের পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এমনভাবে দেখানো হয়েছে যেন দেবী দুর্গা তার ছিন্ন মস্তক ধরে আছেন। অবশ্য মহিষাসুরকে এভাবে পরিবর্তন করার ঘটনা এবারে প্রথম নয়। কিছুদিন আগে কলকাতার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি প্রতিমা তৈরি করেছিল। কমিটির ভাষ্য মতে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের উপর ওয়াশিংটনের 50% শুল্ক আরোপ এবং H-1B ভিসার ফি $1 লাখ পর্যন্ত বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই তাকে এই রূপে তুলে ধরা হয়েছে। ভারতীয়দের দ্বারা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে হেয় করার এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও। তাদের দাবি, ভারত যুগের পর যুগ ধরে এদেশে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লি থেকে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আর সম্ভব হয়নি। এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বৃদ্ধি মেনে নিতে পারেনি মোদি শাসিত ভারত। ফলে তারা প্রকাশ্যে বাংলাদেশ ও দেশের সরকারকে শত্রু ভেবে নিয়েছে। কারণ ডক্টর ইউনূস একজন গ্লোবাল লিডার, ঠিক আছে? সো সে হচ্ছে দেশের স্বার্থে যে কাজগুলো করে থাকে সেটা হয়তোবা ইন্ডিয়ার চোখে ভালো লাগছে না, বা যে সব সুযোগ সুবিধা হয়তো প্রিভিয়াসলি তারা পেত এখন হয়তোবা সেগুলো পাচ্ছে না, যার কারণে তারা কোনো একটা ক্ষোভ বা রাগের কারণে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ডাক্তার ইউনূসের যে মুক্তি বানাইলো এর ভিত্তিতে তারা কি চায়? তারা কি কোনো যুদ্ধ চায় মুসলমানদের সাথে হিন্দুরা? তাহলে আমরা ইসলাম ধর্ম হিসেবে করছি, আমরা সবসময় রেডি। মুসলমান হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। তারা আমাদের লোকজনকে নিয়ে ইসলামী ধর্ম নিয়ে তারা মূর্তি বানাইছে, এটা খুব খারাপ। বাংলাদেশের হেড অফ দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে। যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায়, বাট এটার একটা প্রতীকী গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনটা ঘটানো হলো। এবং আজকে আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপাল্যান্ড গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী।
তাদের সরাসরি ইন্ধনেই এই ধরনের ঘটনা ঘটতেছে। আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর বক্তব্যে জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন, তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো, এই করো সেই করো। পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জন মারা যায়। এটা গত বছরের 19 সেপ্টেম্বর। এখন আবার তার 1 বছর পূর্তি। এই 1 বছর পূর্তি উপলক্ষে তারা ওই যে 3 জন মারা গেছে এই জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলি মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারপরে দেখেন 19 সেপ্টেম্বর, তার 2 দিন পর 23 সেপ্টেম্বর, খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াছড়ির সিঙ্গিনাল এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার সহিংসতা শুরু করে। এখন একটা ধর্ষণ হয়েছে, ধর্ষণ কারোই কাম্য না, কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি শয়নশীল, এই শয়নচন্দ্র শীলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং এই শয়নচন্দ্র শীলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায়েরই আরো অনেকে জড়িত ছিল, যারা এই সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত। তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি 6 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পরেও এই ইউপিডিএফ এর সহিংসতা থামতেছে না। তারা যার পণ্যায় হামলা, আগুন লাগানো, লুটপাট এমন কোনো কাজ নাই তারা না করতেছে। এখন এটা যেটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটা এই 3 জেলা আপনি দেখেন, খাগড়াছড়িতে শুরু হয়েছে, এটা দেখবেন আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে, রাঙ্গামাটি বান্দরবনও কিন্তু সরে যাবে। কারণ এটা উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে এই 3টা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিতভাবে পাহাড়ি বাঙালিকে মারবে, আবার বাঙালি পাহাড়িকে মারবে, ধর্ষণ হবে, খুন হবে, গুম হবে, এগুলো নিয়ে হামলা হবে। অনবরত পরিস্থিতি অস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই 3টা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ষড়যন্ত্রের জন্য দায়ী কে? এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা, মানে রাজা হচ্ছে নামে মাত্র আর কি, এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল। সেই ত্রিপুরার রাজা, তার নাম হচ্ছে প্রদূত বিক্রম মাণিক্য। তিনি ভারতের ANI চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই 3টা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপাল্যান্ড গঠন করা। সরাসরি লাইভ টেলিভিশন তিনি কথা বলেছেন। এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে, যাকে পাইতেছে তাকেই মারতেছে, হত্যা করতেছে, খুন খারাপি করতেছে, মানুষের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, লুট করতেছে, সেনাবাহিনীর উপরে অনবরত হামলা চালাচ্ছে, এগুলো কোনো কথা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশিত হয় না। কিন্তু আজকে যখন সেনাবাহিনীকে 3 দিকে ঘিরে ধরে সেনাবাহিনীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, যেখানে সেনাবাহিনীর গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না, সেখানে 3 জন মারা গেছে, আমরা দুঃখিত, কিন্তু এসব উপায় কি ছিল? কিন্তু এটাকেই ভারতের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতেছে। এখন করণীয় কি? করণীয় একটাই, বুঝানো স্বাধীন হওয়ার পরে নাম হবে ত্রিপাল্যান্ড। যদি আপনি এবং শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয়, শত্রুকে যেভাবে মানুষ মোকাবেলা করে সেইভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। আর যদি তারা বলে যে না আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাহলে আমাদের কি সমস্যা, কি প্রয়োজন, সেটা সরকারকে প্রয়োজনে বেশি বেশি প্রায়োরিটি দিয়ে হলেও এটা বিপাক করা যায় মনে করি। আর দ্বিতীয়ত, সেটেলার বাঙালি পাহাড়ি বলে কোনো কথা নেই। সেখানে অনতি বিলম্বে বাঙালিদের জন্য জায়গা জমি বাসা বাড়ি কেনা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং পাহাড়িরাও ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কিনতে পারে। শুধু ওই অঞ্চলটাকে পাহাড়িদের জন্য সংরক্ষিত করে রাখবে, সেখানে বাঙালিরা গিয়ে বাসা কিনতে পারবে না। বাঙালিরা বাড়ি কিনতে গেলেই বলবে অবৈধ সেটেলার। ভারতের কিছু নেতা সহ বিভিন্ন গোষ্ঠীগুলো উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা করবে, দাঙ্গা করবে এবং এই 3টা জেলাকে বিচ্ছিন্ন করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না। এবং কত বড় সাহস এই ত্রিপুরার রাজা প্রদত্ত মাণিক্য, তিনি বলেছেন যে শুধু এই 3টা জেলাই না, পুরো চট্টগ্রাম এলাকাটা জুড়ে ত্রিপুরার সঙ্গে অ্যাড করে দেওয়া উচিত। তাহলে চট্টগ্রাম বন্দরটা দিয়ে আমরা সংযোগ করতে পারবো, চট্টগ্রাম বন্দরটা ভারতের কবজায় যাবে আর বাংলাদেশ ওই মোংলা বন্দর দিয়ে কাজ চালাবে। এর কত বড় সাহস, এরা এখন এই সমস্ত করতেছে। আবার এখন সে বলতেছে সে এই বিষয়গুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবে। দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আছি। আমি জানি না সরকার এগুলো বুঝতে পারতেছে কিনা, বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব কোথায় আজকে। আমি বলবো যে অনতিবিলম্বে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি, কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল। আর যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে, বাংলাদেশ আরেকটা ভাগ হবে। এবার মোদিকে উচিত জবাব দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। কি হয়েছে? এশিয়া কাপের ফাইনাল শেষ, ফাইনালে ভারত তো জিতেছে। এখন সেই জেতার পর নরেন্দ্র মোদী এবং নাকভি, অর্থাৎ তিনি হচ্ছেন ক্রিকেট কর্মকর্তা এবং একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেয়নি এবং ভারতের এটা হাত না মেলানো
ট্রফি না নেওয়া, এইটার মধ্য দিয়ে পুরো ক্রিকেটটাকেই রীতিমতো কলঙ্কিত করছে, এটা তো সবাই জানে। তো যাই হোক, এখন সেটা এখানে যে চমৎকার একটা খবর আসছে যে ভারতের এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদী। আবার ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনি বলেছেন, যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই। অর্থাৎ তোমরা যুদ্ধে হারছো, এখন খেলায় জিতে ওই যুদ্ধের হারকে আড়াল করবার সেই সুযোগ নেই। পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর, ফলাফল একই, ভারতের জয়, অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। দেখেন এখানে সে পলিটিক্সটাকে টেনে আনছে কি, যে খেলার মাঠেও অপারেশন সিঁদুর, তার মানে অপারেশন সিঁদুর খুব সাকসেসফুল হয়েছে এটা বলার চেষ্টা করছে, যে এটা অপারেশন সিঁদুর, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন তারা শুরু করেছিল। কিছুক্ষণ পরেই মোদীর এই পোস্টের জবাব দেন নাকভি। রিটুইট করে তিনি বলছেন, যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে। খুব চমৎকার ভাবে জবাব দিয়ে আসলে এই মোদী এবং পুরো ক্রিকেট দলকে একটা বিতর্কিত করছে, যে হাত মেলানো রীতি। এবার ঘটনাক্রমে এশিয়া কাপে 3 বার মুখোমুখি হয়েছে, 3 বারই ভারত জিতছে এবং 3 বারই ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে সৌজন্যমূলক হ্যান্ডশেক করেননি। এমনকি খেলা শেষে তারা ওই নাকবির হাত থেকে চ্যাম্পিয়নের ট্রফিও নেননি, সেটাও এড়িয়ে গেছে। যদিও আবার দেখলাম যে ভারতের ক্রিকেটাররা, পাকিস্তান একজন ক্রিকেটার দাবি করছে যে ক্যামেরার আড়ালে ঠিকই 2 বার হাত মিলাইছে ভারতের অধিনায়ক। তো যাই হোক, কিন্তু প্রকাশ্যে যেটা সেটাই হচ্ছে আলোচনা। সেই প্রকাশ্যের বিষয়টা এই ধরনের একটা ক্রিকেটের যে ইতিহাস, ঐতিহ্য, যে যাই হোক না কেন, 2 দেশের মধ্যে সম্পর্ক যাই হোক না কেন, ক্রিকেটের ঐতিহ্যটা হলো হাত মেলানো, করমর্দন করা, যেই কাজগুলো, যেই প্রথামাফিক যে রেওয়াজগুলো, সেই রেওয়াজটা এবার ধূলিসাৎ করছে। এমনকি নরেন্দ্র মোদী খেলা শেষ হবার পর অভিনন্দন জানায় যে খেলার মাঠে অপারেশন সিঁদুর। তার মানে পুরো রাজনীতিকরণ করার মধ্য দিয়ে এই যে একটা নতুন ধারা তৈরি করলো, সেই ধারায় ভারত কখনো সম্মানিত হবে না। বরং আজকে নাকভি কিন্তু উল্টা দিয়েছে, যে তোমরা হারছো যুদ্ধে, এখন এই খেলার মাঠে জিতে তুমি যুদ্ধকে আড়াল করার চেষ্টা করতেছো, সেটা একেবারে অবান্তর হবে এবং এটা নিজেদের যে হীনমন্যতা এবং হতাশা, সেটারই একটা বহিঃপ্রকাশ। দর্শক, ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছে, এই কথাটার সাথে কিছুটা মিল আছে, তুলনা করা যাবে না। আমরা কোথায় আর উনি কোথায়। উনি বলছে যে গ্যালারিতে বসে এতদিন আমরা হাততালি দিছি, কিন্তু আমরা এখন আর গ্যালারিতে বসবো না, আমরা মাঠে খেলবো, আমরা খেলবো, অন্যরা হাততালি দিবে, এরকম একটা কথা বলছে। ব্যাপারটা হয়েছে কি বলছেন, ধরেন পুরো পৃথিবীটা একটা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের মধ্যে সবাই গ্যালারিতে বসা, আর খেলার মাঠে কারা? এই যে বিশ্ব নেতারা, সারা বিশ্বের যত নেতা দেখতেছেন না, এই যে জাতিসংঘে, এরকম নেতারাই কিন্তু খেলে, আর আমরা গ্যালারিতে বসে হাততালি দিই। এর মধ্যে ছোট ছোট দেশগুলাও কিন্তু ওই গ্যালারিতে বসে থাকে, আর বড় বড় দেশগুলা মাঠে খেলে। ওই অ্যাঙ্গেল থেকেই উনি বলছে যে আমরা আর গ্যালারিতে বসে হাততালি দেব না। তার মানে কি আমরা এখন কোনো ছোট দেশ না, এইটাই বুঝাইতে চাইছে। অনেকে অনেক রকম ব্যাখ্যা দিতেছে, অনেকে বলতেছে দেশের এখন যে অবস্থা, এই অবস্থায় উনি আবার কেমনে খেলবে। উনি যে বললো আমরাই খেলবো, এই কথার মানে কি? ভাই মানি আছে, ভাই মানি আছে। এইসব কথা ভাই রূপক হিসাবে নিতে হবে, ভিতরে যায় খুঁজতে হবে কেন বলতে চাইলো, বলার পিছনে তো কারণ আছে, তাই না? এই যে এত বড় একটা দল গেল আমেরিকায়, এর মধ্যে 3টা দলের মেন নেতাগুলাকে নিয়ে গেল, এই নিয়ে যাওয়ার পর কি একটু চেঞ্জ পাচ্ছেন না, কথার পরিবর্তন পাচ্ছেন না? আমাদের মির্জা ফখরুল সাহেব তুলনা করছে না শহীদ জিয়াউর রহমানের সাথে ডক্টর ইউনূস স্যারের? কেন তুলনা করছে? ওই যে আমি একটা কথা বলছি না ভাই, ওই যে 1 ঘন্টা দেখলাম বা একটা মিটিং এ গেলাম, ওইভাবে মানুষ চেনা যায় না। যখন আপনি সফর সঙ্গী হবেন তখনই বুঝতে পারবেন একজন মানুষকে। দেখেন ফখরুল সাহেব অনেক সিনিয়র একজন নেতা, উনি কিন্তু এতদিন বুঝতে পারে নাই, সফর সঙ্গী হয়েছে, বুঝা ফেলাইছে। শহীদ জিয়াউর রহমানের সবকিছুর ছায়া উনি ডক্টর ইউনূসের মধ্যে দেখতে পায়। উনি খুব ক্লিয়ার কাট কথা বলছে যে আমি শহীদ জিয়াউর রহমানকে খুঁজে পাই ডক্টর ইউনূস স্যারের মধ্যে। তার মানে কি ভাই, ওই যে কাছে ভিড়ছে বুঝতে পারছে। এই কথাটা বলার পিছনে ওই শার্ট, জিয়াউর রহমানের শার্ট 5টা কান্ট্রি নিয়ে করছিল, পরে 7টা হয়েছিল, ওইটাকে আবার উজ্জীবিত করতে চায় আমাদের ইউনূস স্যার। ওইটা নিয়ে হয়তো আলাপ করছে, আরো অনেক কিছু আলাপ করছে, যার কিছুটা রদ বদল তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুটা এফেক্ট পাচ্ছেন না,
পাচ্ছি তো ভাই, যেমন ফজলুর রহমান, ওই যে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, উনি তো ভাই এমন কথাও বলছিল যে জামাত ক্ষমতা আসলে উনি দুনিয়া থেকেই চলে যাবে। হায় হায় হায়, আরো কত কথা, বান্দির পুত থেকে গোলামের পুত, 5 টাকা 10 টাকা ওই যে কি জানি নেয়, ভিক্ষা কইরা নেয় না কি জানি শব্দটা ইউজ করছিল, আরো কত রকম কথা, ছায়া চিন্তা খায়, এর বাড়ি ওর বাড়ি, মা বোনদেরকে বলছিল পেটে নিও না মোল্লা মুসল্লিকে। সেই মানুষ এখন আইসা বলতেছে জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল, এই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলতা নাই, এই দলের মধ্যে কোনো উগ্রতা নাই, এই দলের কেউ চালাবাজি করে না, বাটপারি করে না, এইগুলা বলতে চাইছে উনি, খুব ভদ্র ভাষায় উনি বলছে, জামাতের প্রশংসা করছে। ভাই দেখছেন চেঞ্জ আসছে না ভাই, চেঞ্জ আসছে। দেখেন বাংলাদেশে এখন 2টা দল এই মুহূর্তে, আগে ছিল ভাই আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ছিল। জামাতের তো সারা জীবন আমি শুনে আসছি 6%, 7% ভোট, এবং এইটাও শুনছিলাম 12%, হায়েস্ট 12%। কিন্তু এখন কি শুনি, এই যে এখন যত জরিপ হচ্ছে, জরিপের সারমর্ম বিএনপি থেকে 5 থেকে 7% ভোটে পিছায় আছে জামাতে ইসলাম। তার মানে কি জানেন, ঘাড়ে নিঃশ্বাস ফেলে এই অবস্থা না, নির্বাচনের তো আরো দেরি আছে ভাই, 4-5 মাস, এই নিঃশ্বাস আরো কাছে যায় ফেলবে। বিএনপি অবশ্যই বড় দল, কিন্তু বড় দল বড় ভাই যে দায়িত্ব পালন করে সংসারে, একটা সংসারে বড় ভাই যেরকম হয়, এই বড় ভাই সেরকম হয় নাই ভাই। সমস্ত ভোট নিয়ে নিতে পারতো ভাই, পুরো দেশের মানুষের মন জয় করে ফেলতে পারতো, খালি এই জুলাই গণ অভ্যুত্থানটার দায়িত্ব যদি নিয়ে নিত, বড় ভাই হিসাবে নিতে পারে নাই। ওই যে আমরাই খেলবো, আমরা আর গ্যালারিতে বসে হাততালি দিব না, এইটার তাৎপর্য কি? এই কথাটা বলার অর্থ আমি যেটুক মনে করি, ওই যে বিদেশে নিয়ে এবার যেটা মগজ ধোলাই করা হয়েছে, যেটা বোঝানো হয়েছে যে আপনারা যার যার রাজনীতি শেষে করেন, জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় তারা ক্ষমতায় যান, কিন্তু আপনারা সবাই একটা জায়গায় আসতে হবে। সেটা কি? আমাদের আশেপাশে যে শত্রু আছে, আমাদের পার্শ্ববর্তী যে শত্রুতামি, এইটাকে রুইখা দিতে হবে। ওই এক জায়গায় একমত হয়েছে বলেই ভাই বুঝছেন, এখন রাজনীতির বক্তব্যের মধ্যে কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বেশি শোনা যাচ্ছে। ওনাদেরকে এমন ভাবে বুঝাইছে, ওনারাও বিশ্বাস করতে বাধ্য হয়েছে ডক্টর ইউনূস স্যার অনেক কাজ করছে, যার জন্য ফখরুল সাহেব বলছে ডক্টর ইউনূস স্যার অনেক কাজ করছে দেশের। এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হইতেছে, ওনাকে অনেকে বলতে চাচ্ছে উনি মেরুদণ্ডহীন, উনি কেন গেল, এত বড় দলের লোক হইয়া, এত বড় দলের নেতা হইয়া ওনার এরকম যাওয়া ঠিক হয় নাই। আরে ভাই, আপনাদের কথাই কি গেছে নাকি আপনাদের কথাই যাবে না? ওনাকে